প্রিয় দর্শক, দ্য নিউজের নতুন অনুষ্ঠান দ্য উইকেন্ড উইথ নাদিম কাদের, অর্থাৎ আমি আপনাদের সাথে প্রত্যেক সপ্তাহের শেষান্তে আপনাদের সাথে দেখা করব ঘটে যাওয়া কিছু ঘটনা বলি নিয়ে দেশের ভেতরে এবং বাইরে। আমরা অত্যন্ত গর্বিত আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ, আপনারা সবাই তাকে চেনেন। আমাদের পররাষ্ট্র নীতিতে ওনার অবদান অনেক, উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, জাতিসংঘে আমাদের পার্মানেন্ট স্থায়ী রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর AK আব্দুল মোমেন MP, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে দেখা স্যার, কেমন আছেন? আছি ভালো, খুব ভালো। মানে এত বিজি শিডিউল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আজকে দেশে, কালকে দেশে, দেশের ভেতরের মিটিং এই যে চলছে, তারপরে হঠাৎ করে এখন শুধু সংসদ সদস্য, কেমন লাগছে সময়টা? না, আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি সব দেশে যেতাম না। আমি আমার অন্যান্য সহকর্মী বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাঠাতাম। বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী তাকে বহু জায়গায় পাঠিয়েছি। সো আই ওয়াজ ভেরি সিলেক্টিভ, সব জায়গায় যেতাম না। এই জন্য আমার এত দৌড়াদৌড়ি কম ছিল। আর এখন তবে অনেক ব্যস্ততা ছিল, এখন সেই ব্যস্ততাটা অনেক কম। এখন তবে আমি নিজেকে ব্যস্ত রাখি। কি করেছিলাম একটা বই লিখতে, কয়েকদিন লিখলাম, তারপরে এখন অলস হয়ে আর লিখতেছে, আবার শুরু করতে হবে। প্রধানমন্ত্রী একটা কাজ দিয়ে রেখেছেন যে সংসদীয় কমিটির সভাপতি, তো ওইটার মিটিং ডাকতে হয় এবং অন্যান্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় যে সংসদীয় কমিটি, আরেকটি অর্থ মন্ত্রণালয় একটা, সেটা আমি সদস্য। তো ওখানে আমাদের অনেক কাজ আছে, কারণ অর্থ মন্ত্রণালয় অনেক কাজ করার সুযোগ। যেমন ধরুন আমার প্রবাসী কথাই বলি, যদি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণমন্ত্রী এগুলো বেশি, কিন্তু অর্থ মন্ত্রণালয়তে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পৃক্ত। যেমন ধরুন আমার প্রবাসীরা, যে সাধারণ প্রবাসী যারা আসলে রেমিটেন্স যোদ্ধা, ওরা কোনো সুযোগ সুবিধা পায় না। আমরা CIP করলাম, বড় লোকরা পান, তাদের জন্য আলাদা আইন, তারা সুযোগ। কিন্তু আমার সাধারণ যারা তার পরিবারের জন্য বাধ্য হয়ে টাকা সে প্রণোদনা দিলেন না দিলেন, সেকেন্ডারি। তার হলো টাকা পাঠাইতে হবে, ঠিক মতো যেতে যায়। সেটাই আমরা এটা নিয়ে একটা প্রস্তাব দিয়েছি অর্থ মন্ত্রণালয়কে। এই প্রসঙ্গে স্যার আমি একটা জিনিস বলি যে আমাদের এয়ারপোর্টও কিন্তু হ্যারাসমেন্ট হয়, যারা এই জিনিসগুলো বহুদিন থেকে বলা হয়, কিন্তু আজ পর্যন্ত কিন্তু অনেক কমেছে। আমি পরে আমি আমাদের ইমরান সাহেব আমরা একসাথে একযুগে আমরা করেছি প্রত্যেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে CCTV ক্যামেরা চালু করেছি, একটা মনিটরিং রুম আমরা তৈরি করেছি। এয়ারপোর্টের ভিতরে ইদানিং আপনার হয়রানিটা কম হয়। আশেপাশে মানুষ তো 5 আঙ্গুল সমান না, দুষ্ট লোক আছে, আর ওরা যেহেতু একটু আটকালে ওরা টাকা দিয়ে দেয়, এর কারণে ওরা উৎসাহ পায়। কি করবে স্যার? বাধ্য হয়ে দাঁড়াতে, তারা মনে করে ঝামেলা এড়ানোর জন্য আমরা টাকা দিয়ে দিতে পারবো। এখন আমরা প্রত্যেক প্রবাসীদের জন্য একটা স্মার্ট কার্ড তৈরি করব, এবং স্মার্ট কার্ডে তার রেমিটেন্সের ভিত্তিতে স্মার্ট কার্ড শুধু তার জন্য না, তার পরিবার, ছেলে মেয়ে, স্কুলের জন্য, হসপিটালের জন্য, ব্যাংকের জন্য, যেখানে অসুবিধা সৃষ্টি হয়, স্মার্ট কার্ড দেখালে তাকে একটা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা খুবই প্রস্তাব দিয়েছি। আমার জানি যারা দর্শক দেখছে তারা নিশ্চয়ই খুবই খুশি হবে খবরটা। আসলে দরকার, তারা আমাদের এত কষ্ট করে বিদেশে চাকরি করে টাকাটা পাঠায়। আমাদের সংসদীয় কমিটি, আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন আহমদ কামাল, আগে উনি ওইটা আপলোড করেছেন, আর ইনশাআল্লাহ ফাইন্যান্স কমিটি এটা অ্যাপ্রুভ করবে বলে আমরা বিশ্বাস করি। এখন স্যার আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, একটু বেশ কঠিন সময় গেছে এই সময়টা, তো হাউ ডু ইউ ইভ্যালুয়েট? আপনি পর্যালোচনা করে কি মনে করেন আপনার কি অর্জন করলেন আর কি অর্জন হলো না? আপনার চেঞ্জিং ওয়ার্ল্ডটা যথেষ্ট পরিবর্তন হচ্ছে, আর এর মধ্যে শেষের দিকে, প্রথম দিকে কোভিডের আপনার একটা বাজে সময়। কোভিডের সময়ে আমাদের বড় চ্যালেঞ্জ এইটা, আমরা কীভাবে মোকাবেলা করি। আই মাস্ট সে আমরা খুব সফল, কারণ বিদেশি পত্রপত্রিকা তখন বলেছিল বাংলাদেশে 50 থেকে 1 কোটি লোক, 50 লক্ষ থেকে 1 কোটি লোক মারা যাবে, আর বলেছে যে এই কটুবালনে যে আমার যারা আছে সব মরে যাবে। তো ইট ওয়াজ, এবং ভালো ভালো পত্রিকার রেফারেন্স আমাদের জন্য এটা। আমাদের দেশে একটাই টেস্টিং সেন্টার ছিল, প্রথম আমাদের
চ্যালেঞ্জ হলো অনেক টেস্টিং সেন্টার করতে হবে। আরেকটি হলো যে বিদেশে যে দেশে কোভিডটা বেশি হয়েছে ওখানে লোক আটকানো, যেমন ইতালি লোক আটকানো, কিন্তু কেমনে কেমনে চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ। কোভিড চ্যালেঞ্জ ছিল অনেক ধরনের চ্যালেঞ্জ, ভেন্টিলেটর, টেস্টিং সেন্টার, তারপরে কোভিড যখন ভ্যাকসিন বের হলো ওটা কীভাবে পাই। বাট আই মাস্ট সে আমরা এটাতে সফলতা করেছি সারা এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নাম্বার। আমরা তো ইন্ডিয়াতে দেখেছি কি অবস্থা, নদী আর ভেসে গেছে। দেখেন আমেরিকায় আমাদের থেকে লোক সংখ্যা ডাবল, কিন্তু সেখানে প্রায় 13 লক্ষ লোক মারা গেছে। আর ইংল্যান্ডে তাদের 67 মিলিয়ন লোক, আমার 170 মিলিয়ন, তারা মারা গেছে প্রায় 3 লক্ষের মতো, সেটা বুঝতে পারছি। 3 লক্ষ, আমাদের আর আমার মাত্র 29 হাজার। 1998 যখন বন্যা হলো তখন ইউনাইটেড নেশনস ডিজাস্টার রিলিফ টিম এসেছিল তারা, এবং আমি তখন স্যার ফরাসি বার্তা সংস্থা এফপিতে কাজ করছি, এবং ওরা আমাকে বলেছিল যে 2.1 মিলিয়ন পিপল উইল ডাই যদি ওষুধপত্র খাওয়া দাওয়া রিমোট এরিয়া না পৌঁছায়। এবং আমার এখান থেকে আপনার কাছে প্রশ্ন যে আমাদের দেশে কোনো ডিজাস্টার হলেই কেন তারা এই ফিগারগুলো কোট করে, এবং আমরা কিভাবে মোকাবেলা করে তাদেরকে বলবো নিরাশ করেছি, আমরা জিতে গেছি। তারা যে এস্টিমেট করে তাদের আমাদের দেশ সম্পর্কে জ্ঞান খুব সীমিত, কিন্তু দুঃখের বিষয়ে আমাদের মিডিয়া, আমাদের প্রচার মাধ্যম তাদের বক্তব্যকে খুব বড় করে দেখে প্রত্যেকটি ক্ষেত্রে। আমার দেশে দেখেন 20,000 লোককে আপনার এই মাদক এবং কিসের জন্য, সন্ত্রাসের জন্য আমার এই র্যাব ম্যানেজ করেছে। এই 20,000-এর মধ্যে মাত্র 4 জন মারা গেছে। আর আমেরিকায় গত কয়েক বছরে আপনার এক্সট্রা জুডিশিয়াল খেলে 49,000 লোককে পুলিশ গুল করে ফেলেছে। তার দিকে চেহারা দেয়, তারা তাদের আয়নায় দেখে না, তাহলে আমাদের দিকে তাকায়। আমরা খুব সতর্ক এবং আমরা হিউম্যান ভ্যালুজ, হিউম্যান রাইটস খুব মানে সবসময় সেন্সিটিভ। তারপর তো স্যার আমাদের সরকার দেখছি বারবারই প্রেশারে পড়ছে এই হিউম্যান রাইটস নিয়ে আর ফ্রিডম অফ প্রেস। কারণ হলো ওদের একটা ছকে আরা সিস্টেম আছে যে ওগুলো বললে পরে আমাদের মিডিয়া খুব খায়, আমাদের জনগণ খুব খায়, তাতে তারা বাহবা পায়, আর তাতে তাদের ব্যক্তির স্বার্থ, তাদের দেশের স্বার্থ তারা কিছু অর্জন করার চেষ্টা করে, আমাদের প্রেশারে রেখে সেগুলো অর্জন করার চেষ্টা করে। তবে আমরা ভাগ্যবান যে আমরা এমন এক নেত্রী পেয়েছি, ওদের ওই প্রেশারে উনি কখন। আমি সেটা আসবো স্যার, কিন্তু আমি জানি যে আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আমাদের বাংলাদেশের একটা অবস্থান আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, she has played her cards very well, মানে as far as যে সুপার পাওয়ার্সগুলো কনসার্ন, রাশিয়া, চায়না, ইন্ডিয়া একদিকে আর একদিকে মানে সব কিছুই করছে স্যার। আমি এটাতে আসবো, কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেহেতু জিও পলিটিক্সের কথা বললেন, ভাই আপনি আমাকে বলছিলেন যে চ্যালেঞ্জ, আমি বললাম একটা কোভিড চ্যালেঞ্জ, আর পরবর্তীতে আসলো আমার এই যুদ্ধের কারণে চ্যালেঞ্জ আসলো আপনার অর্থনৈতিক, এই যে গ্যাসের এনার্জির প্রাইস বেড়ে গেল, আর পরবর্তীতে আছে ইলেকশন, নির্বাচন। এই পরপর 3টি বড় চ্যালেঞ্জ আমার, বাট উই ম্যানেজ দেম ভেরি ওয়েল, উই আর প্রাউড। হ্যাঁ, ভালো করে তো ম্যানেজ হয়েছে স্যার। আমি আগ্রহ প্রশ্ন করেছি, কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল যে চেঞ্জিং জিওপলিটিক্যাল সিচুয়েশন যেটা হচ্ছে, বাংলাদেশ ইজ দ্য ফোকাল পয়েন্ট, এভরিওয়ান ইজ ট্রাইং টু বি হেয়ার টু গেট অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল স্পেসিফিক্যালি। মাননীয় প্রধানমন্ত্রী দুদিন আগে এবং তার আগে উনি বলেছিল যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছে, আর কদিন আগে বলেছেন, কে বলেনি, উনি সাদা চামড়াদের কথা বলেছেন, আমি ধরে নিতে পারি এটাও যুক্তরাষ্ট্রই হবে, যে তারা একটা বেল্ট বাংলাদেশ থেকে বের করে নিয়ে একটা খ্রিশ্চান রাষ্ট্র তৈরি করতে চায়। হাউ আর উই প্রিপেয়ার্ড? আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি, কি করবো এই বিষয়ে? এটা খুবই সিরিয়াস ব্যাপার। মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে, দেশ কি ভেঙে যাচ্ছে, তাহলে ওরা এইসব চেষ্টা করছে, আমরা কি করছি, সরকার কি করছে? আমি আসলে ঠিক ওটা জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তবে আমরা এটা আজ করতে পারি। আমরা হচ্ছি গিয়ে কিন্তু টার্গেট না, টার্গেট হলো চায়না। এটা আমি সবসময় বলে থাকি যে চায়না হচ্ছে টার্গেট। এই চায়নার যে রাইজ অর্থনৈতিক এত আপনার ভালো করছে, এইটাকে আটকানোর জন্য পশ্চিমা শক্তি অনেক দিন ধরেই চেষ্টা করছে। আর আমাদের লোকেশনটা এত সুন্দর জায়গা, চায়না দেখেন মোস্টলি ট্রেড করে মালাকান স্ট্রেট দিয়ে,
আর ওদিকে সাউথ চায়না সি ছিল, ওটা তো মোটামুটি তারা আটকায় দিচ্ছে। এখন এমনি বাকি সব ট্রেড করে, পৃথিবীর ট্রেড 86% ট্রেড হয় ইন্ডিয়ান অশান দিয়ে, আমাদের বে অফ বেঙ্গলে। আমরা টিপ অফ দি সিচুয়েশন, এই অশান আমরা এখানে ভূমধ্য আমাদের বেঙ্গল, বে অফ বেঙ্গল। তারা এই চায়নাকে কন্টেন করতে চায়, কন্টেনমেন্ট অফ চায়না, তাদের ব্যবসা বাণিজ্য আটকাতে চায়। কিন্তু তারা দেখছে যে এইটার মধ্যে যদি এই আপনার ইন্ডিয়ান ওশানটা আমি একটু কায়দায় না আনতে পারি, তাহলে চায়নার কিন্তু ব্যবসা সারা আফ্রিকা পর্যন্ত ক্যারিবিয়ান যাচ্ছে। তো তাদের টার্গেটটা হচ্ছে চায়না, আর মানে আমেরিকানসদের টার্গেট ওয়েস্টার্ন কান্ট্রি। আর এখানে যে সমস্ত দেশ আছে, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা এই এলাকা, ইন্ডিয়া হ্যাজ ইজ ওন ইন্ডিপেন্ডেন্ট পলিসি, অনেক চেষ্টা করছে যে তাকে হাতে নেওয়ার জন্য। আর মায়ানমার তো আগে ভাগেই চায়না মোটামুটি একটা ইনফ্লুয়েন্স করে রাখছে, সেই জন্য তারা আপনার অশান্তি সৃষ্টি করেছে। আর আমাদের যদি নিতে পারে, তাহলে তারা মনে করে যে এখানে একটা কিছু করে চায়না। দেখেন আমাদের কাছে প্রায় প্রস্তাব দিয়েছে যে তোমরা ওয়েপন টেপন কিনো, তো আমরা বলছি আমাদের দরকার নেই। তারা বলছে যে না, তোমরা এখন অনেক উন্নত হচ্ছে, তোমার সিকিউরিটি দরকার, আমরা কারোর সাথে যুদ্ধ করা আমাদের দরকার। আর আমাদের কিছু পয়সা টসা হলে আমরা প্রথম দারিদ্র দূর করতে চাই, মানুষের কল্যাণে পয়সা খরচ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রায়ই বলে, তারপর তো আমাদের ডিফেন্সটা প্রচুর ডেভেলপমেন্ট দিতে হয়েছে। চাই, তাকে আমি খাদ্য দিতে চাই, তাকে আমি আশ্রয় দিতে চাই, কাপড়, তারপরে ওয়েপন টেপন। তারা বলে না তোমার কেনা দরকার, তা আমরা বলি কেন কিনব? তখন তারা বলে যে যদি অসুবিধা হয়, তা আমরা বলি যে প্লেন ট্রেন তোমরা বলতেছো এগুলো এত সফিস্ট, আমার উপরে উঠলেই আমার বর্ডার ক্রস করে দিল। আর আমার পাশে যারা আছে আমাদের সাথে আমার বন্ধুত্ব, ভারত বা এরা সবার সাথে সম্পর্ক হবে, আমি কারোর সাথে যুদ্ধ, তাদের টার্গেটটা অন্য। আমাদের এটা বেসের মতো নন আপনার ঘোষিত একটা বেস করতে চায়, যখন সুযোগে তারা এটা ইউজ করতে, সেইটা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে, সেই জন্য তার উপর তারা একটু অসন্তুষ্ট। তাহলে আমাদের সম্পর্কটা কোথায় দাঁড়িয়েছে? কারণ না, তবে আমরা যে বললাম যে policy খুব ভালো টা সম্পর্ক আছে, ডোনাল্ড লু আসতো গেল, কিন্তু তারপরে কিন্তু আমাদের আসবে যাবে, প্রাক্তন সেনাপ্রধানের স্যাংশন হয়ে গেল। ইম্পর্টেন্টটা দেখতে হবে যে আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে আমাদের উপর অনেকের নজর। আর সেকেন্ডলি আমরা উন্নয়ন করছি, আমাদের ডেভেলপমেন্ট, পৃথিবীর 3টা দেশের মধ্যে আমরা একটা অন্যতম রাইজিং স্টার, একটা বড় মার্কেট। আপনার বস্টন কনসালটেন্ট গ্রুপের মতে আমরা 9th লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, মার্কেটটা 170 মিলিয়ন, আমরা 8ম বৃহত্তম দেশ পৃথিবীতে। তো এইটার এই বাজারটাও ধরতে চায়, তাদের আকর্ষণ সেইটা, সেই জন্য তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে আসে। উদ্দেশ্য দুইটাই, যে আমাদের তাদের দলে নিতে চায়, আর দ্বিতীয়ত এই মার্কেটটাও তারা গ্রহণ করতে চায়। কিন্তু আমরা এখানে ফরেন পলিসিটা নিয়েছি খুব স্বচ্ছ। আমাদের ফরেন পলিসি একটি হচ্ছে সবার সাথে বঙ্গবন্ধু দিয়ে গেছে, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, 1 নম্বর। 2 নম্বর, আমরা কারোর লেজুর হব না, আমরা নন লাইন ব্যালেন্স ফরেন পলিসি। চায়না আমার বন্ধু, ইন্ডিয়া আমার বন্ধু, তার মধ্যে ঝগড়াঝাটি থাকতে পারে, ডাজ নট ম্যাটার। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা নাকি ওখানে আমরা কোনো মাতব্বরি করি না। না স্যার, আমরা কিন্তু কিছুটা ইন্ডিয়া চায়নার যুদ্ধ ঝগড়ার মধ্যে তো আমরা কিছুটা জড়িয়ে গেছি। তিস্তা ব্যারাজ তিস্তার নিয়ে একটা যে রিজার্ভার কথা চায়না চাচ্ছে, ইন্ডিয়া আমরা চাচ্ছে, এগুলোতে জড়াই নাই। আমরা কি করব? আমরা তিস্তা নিয়ে তাহলে কি করব? এই যে তিস্তা অনেকদিন ধরে আটকে আছে, যদিও ভারত ইন প্রিন্সিপল এইটা শেয়ারিং অফ ওয়াটার রাজি হয়েছে, পরে পশ্চিমবঙ্গের কারণে একটু দীর্ঘায়িত হচ্ছে। তারা যে প্রস্তাব দিয়েছে একেবারে বাতিল না, তারা বলছে আমাদের এখানে নিটটা দেখতে হবে, নিটটার অ্যাসেসমেন্ট কারেক্ট করে তখন আমরা এটা আলোচনা। তাহলে আপার রাইফেলে তো অনেকগুলো ডাইভারশন করেছে, নিট বাড়তেছে দিনে দিনে। আমরা কি সুতরাং করব? খালি ব্লেম করলে হবে না। বাট সেকেন্ডলি যেটা, ফ্রান্স আমাদের 1988-89 সালে বড় বন্যা হয়েছিল, তখন ফরাসি একটা টিম আসলো, তারা একটা বিরাট প্রজেক্ট করে বাংলাদেশে কিভাবে বন্যা বন্ধ করা যায়। ওটির একটি অংশ হচ্ছে ওই যে তিস্তা ব্যারাজ। হ্যাঁ, তো এইটা রিজার্ভার, হ্যাঁ রিজার্ভার, এটা যেহেতু কোনো অগ্রসর হচ্ছে না, চাইনিজরা সেই জন্য বলছে যে আমরা তোমাদের সেখানে সাহায্য করতে পারি।
অনেক টাকা। তো আমরা এটাও শুনছি যে ইন্ডিয়াও মানে আমরা দেখলাম হ্যাঁ। গণমাধ্যমেই দেখলাম যে ইন্ডিয়াও বলছে আমরা করব, কিন্তু মানুষের প্রশ্ন হলো যে রিজার্ভার না করে যদি ইন্ডিয়া আমাদের বন্ধুসুলভ দেশ, আমরা যদি তাদের সাথে আলোচনা করে একটা এগ্রিমেন্টে আসতে পারি যে তোরা পানি ছেড়ে দিবা সময় মতো, তাহলে তো রিজার্ভার দরকার হচ্ছে। এটা আলোচনার বিষয় আছে। ইন্ডিয়া আগে যেটা আমাদের মোটামুটি একটা সমঝোতা হয়েছিল যে তারা এত এত পানি ছাড়বে, শীতকালে আমাদের অভাব তারা ছাড়বে, কিন্তু সেটা ফাইনাল হয় না। তো এখন দেখা যাক, এইটা আলোচনার মধ্যে তো আমরা চাই, তবে দিস ইজ গুড ফর আস, কারণ চায়নাও চাচ্ছে, ইন্ডিয়া গরিমসি করতেছিল, তো এইসব প্রেশারে আমাদের জন্য লাভ। স্যার একটা একটা মানে মজা করি একটা প্রশ্ন করি, হ্যাঁ, যেটা হলো যে আমেরিকানরা বেস চাচ্ছে, দিলে অসুবিধা কি? আর আমরা আমাদের দেশ ডেভেলপমেন্ট হবে, তারা পয়সা ঢালবে, এই করবে, উই উইল ফিল মোর পাওয়ারফুল, অসুবিধাটা কোথায়? না শুনেন, আমেরিকানরা যেখানে কিছু করে সেখানে তারা কিছু পরিবর্তে কিছু চায় এবং সহজে যায় না। আপনারা তো ক্ষমতা নাই যে তাকে বিদায় করতে পারেন। আমরা বাংলাদেশ খুব ভাগ্যবান, ভারত সূর্যের আমাদের, এটা আমাদের বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক লিডারশিপের জন্য এই 2.5 মাসের মধ্যে চলে গেল। দেখেন আপনার এই জাপান দেখেন, সাউথ কোরিয়া দেখেন, আপনার ফিলিপিন দেখেন, গার্সিয়া আইল্যান্ড দেখেন, যেখানে ঢুকে একবার ঢুকে ইরাকিরা কত চেষ্টা করতেছে বিদায় করার জন্য, ওখানে পস্তাচ্ছে। সুতরাং আমেরিকাকে আপনার সহজে বিদায় করতে হবে। কিন্তু আমরা তো একটা ছোট দেশ, এবং তারা এই যে বললাম যে আমরা ছোট না, আমরা বড় দেশ। তারা তো আমাদের বিভিন্নভাবে হুমকি ধুমকির মধ্যে রেখেছে। যেমন ডোনাল্ড লু আসলো, সবাই বললো যে লু হাওয়া চলে গেছে, সব শেষ হয়ে গেছে, কিন্তু উনি যেতে না যেতেই আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে স্যাংশনটা দিল। স্যার এগুলো এগুলো ইনডিরেক্ট একটা প্রেশার ক্রিয়েট করে না? সেটা আপনার এটা আমাদের দেশে অনেকের ব্যক্তি পর্যায়ে আমার প্রশ্নগুলো স্যার খুব খোলামেলা থাকে, কারণ আমাদের যারা দেখছে তারা এগুলো জানতে চায়। এমন হতে পারে আজিজ ইজ নট আ টার্গেট, জেনারেল আজিজ ইজ নট আ টার্গেট। হয়তো যারা এই সামরিক জগতে আছেন তাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের কথা শুনো, না শুনলে তোমরাও ঝামেলা করতে পারো। আর সবার ছেলে মেয়ে বিদেশে পড়ে। আর তাছাড়া আরেকটি হচ্ছে যে আমরা এই অনেক সময় বিদেশিদের অনেক প্রস্তাব দিই যে আমরা স্টেট অফ দি আর্মি করবো, হোমওয়ার্ক করে, আর তারপরে অনেক বড় বড় কথা বলে আসি যে আমরা এই কিনবো, এই কিনবো, পরে টাকা নাই, কিনতে পারি না, কিন্তু মুখে বলে আসি। এই বাড়ান্তি একটু বেশি আমাদের। তো এর ফলে ওরা মনে করে বুদ্ধি সত্যি হতে ওরা কিনবে, উনি বোধহয় কিনতেছে না, কিন্তু ওনার যে ক্ষমতাই নাই কিনার, সেটা অনেক সময় সেইভাবে স্পষ্ট হয় না। তো এটা একটা সিগন্যাল টু আদার্স, দেখো তোমরা আমাদের কথাবার্তা শোনা উচিত। কি কথা শুনতে হবে তাদের? আমেরিকা কি চাচ্ছে অন্য জেনারেলের কাছ থেকে? সেটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি জানবে। পাবলিক পারসেপশন আছে যেটা হয়েছে যে সাবেক সেনাপ্রধান স্যাংশন, সাবেক পুলিশ প্রধান স্যাংশন, তাহলে এই দুটো বাহিনীর ভাবমূর্তি সাথে আমাদের দেশের ভাবমূর্তি, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? সেই দুটো ইনস্টিটিউশন আমাদের খুব ভালো ইনস্টিটিউশন। আমাদের সেনাবাহিনী যাওয়ার প্রায় তারা যেখানেই কাজ করেছে অত্যন্ত সম্মান, এবং আমাদের দেশের জন্য পিসকিপিং দেখেন, ওখানে ওরা কাজ করে, উই আর নাম্বার 1, উই আর ব্র্যান্ড নেম ইন ইউএন পিসকিপিং। এত ভালো প্রফেশনাল সার্ভিস ডেলিভারি করে, কোনো ধরনের এটার পিছনে তো স্যার সমস্যা দাঁড়িয়েছে, অভিযোগ নাই। অভিযোগ যেটা বানিয়েছে বানোয়াট, আমি তো অনেকদিন ছিলাম, আর আমাদের এই ব্যাপারে আমাদের কোনো পিসকিপার উপরে কোনো যদি অভিযোগ আসে, আমাদের সরকার অ্যাকশন নেয়, মিলিটারি তার উপরে কোর্ট মার্শাল করে ইউএন তো বের করে দেবে। সুতরাং এইসব বানোয়াট জিনিসটা উদ্দেশ্য অন্যটা। আমাদের পুলিশ বাহিনী, এই যে র্যাব, যাদের উপরে স্যাংশন দিয়েছে, শুরুতে ওরা একটু বাড়াবাড়ি করেছে, 2001 সেই আপনার হার্ট ফেলিয়ার এগুলো, কিন্তু বর্তমানে র্যাব হচ্ছে মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। আপনার তাদের কারণে আমাদের দেশে সন্ত্রাসী বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে ইদানিং দেখেন পুলিশ এত ভালো, কোথাও কোনো মার্ডার হয়, এই যে সেদিন মার্ডার হলো, কয়েক ঘন্টার মধ্যে সাসপেক্ট ধরে ফেলেছে। আই এম ভেরি প্রাউড, আমাদের পুলিশ বাহিনীর এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস অনেক অনেক উন্নত হয়েছে। আমাদের র্যাবকে মানুষ এত পছন্দ করে, এই জন্যে জনগণ পছন্দ করে, কারণ তারা পয়সা খেয়ে ডাকাত ছেড়ে দেয় এবং তারা অ্যাকশনটা খুব ভালো।
প্রায় আমি অনেক সময় পাবলিক বলি যে আপনি র্যাবকেই দায়িত্ব দেন, they have so much of trust, অনেকেই তাই বলে। কিন্তু এই ভালো একটা প্রতিষ্ঠান যার ফলে আমাদের দেশে সন্ত্রাসী নাই, যার ফলে আমাদের আপনার অনেক দূর অপকর্ম কমে গেছে, তার উপর আমেরিকা একটা কি দিয়ে রেখেছে, এইটা খুবই দুঃখজনক। এবং এইটা দেওয়ার একটা হতে পারে যারা সন্ত্রাসী ওদের দ্বারা প্রভাবিত হয়েছে, কারণ সন্ত্রাসীর এখন এখানে বাংলাদেশের স্থান নাই, তো কেউ টাকা পয়সা দিচ্ছে এই লোকজনকে, এবং তার ফলে তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকাতে সব সিদ্ধান্ত সঠিক হয় এমন না, তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে রেকটিফাই কম করে। মানে মুদির সাহেবের উপরে দিল ভিসা নীতি, পরে উনি প্রাইম মিনিস্টার হলেন, ওখানে গিয়ে তো আবার তারা সম্মানের রেড কার্পেট ওয়েলকাম। সুতরাং আমেরিকা করলেই যে এটা আপনার সবচেয়ে ভালো সঠিক, নট নেসেসারি। আর আমাদেরও কিছু কিছু ব্যক্তি বিশেষ আছে, তারা অনেক সময় বাড়াবাড়ি করে, এবং এই বাড়াবাড়িটা আমাদের দেশের একটা মজ্জাগত। আপনি যেই দেখবেন না কোনো পজিশনে বাড়াবাড়ি, পারিপার্শ্বিক অবস্থা, আপনি মন্ত্রী হলেন তখন আপনার ব্যাগটাও আপনি নিতে দেন আর টেনে নিয়ে দেন। এই যে বাড়াবাড়ি, যার ফলে মানুষগুলোর অতিমানব বানায় ফেলে। প্রত্যেক জিনিসে ভালো মন্দ আছে, আমাদের এই অতিমানব বানার ফলার ফলে ওরা আপনার খেই হারে ফেলে, এবং সেই ক্ষেত্রে দেশের যদি অ্যাকশন না নিতে হয়, জন্য বুঝেরা হয়তো স্মরণ করবে। আমার একটি জায়গায় ইন্টারেস্ট হচ্ছে যে আমি একটা লেখা লিখেছিলাম যে আমেরিকানরা দে আর ট্রাইং টু ডু রেজিম চেঞ্জ ইন বাংলাদেশ। এটা বেশ আগে লিখেছি, গত বছর একটা সময় যখন তারা বিভিন্নভাবে রিপোর্ট আসছিল বিভিন্ন দিক থেকে। এই যে জেনারেল আজিজের উপরে স্যাংশন, আপনি বলেন একটা মেসেজ টু আদার্স দ্যাট ইউ ফলো আস, হোয়াট টু ফলো? রেজিম চেঞ্জ করতে চাবো আমরা, তোমরা সাপোর্ট করবো আমাকে সেটা করার জন্য? দ্যাট ইজ বেসিক্যালি ট্রু। আপনারা দেখেন আমেরিকা কোনো দেশে যে সমস্ত সরকার খুব পপুলার আর যে সমস্ত দেশে তাদের মঙ্গলের জন্য কাজ করে, মোটামুটিভাবে এদের বের করে দেয়। এই আপনার ইরান দেখেন না, রাইসি সাহেব বের করে দেয়। হ্যাঁ, যদিও বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ইউ নেভার নো। সবারই সাসপিশন থেকে গেছে, হিউজ সাসপিশন। বলেন আপনার প্রায় দেশে এটা আগে একটু বেশি করতো, এখন এই একটু কম, মানে সুযোগ কম হচ্ছে। আপনি লুলুমা সাহেব জানেন, পৃথিবীর বড় নাম করা যত নেতা, আপনার ওদের পরিবর্তন হয়েছে আপনার আকস্মিকভাবে। তো ওইটা তো তাদের মনেই আছে, এবং তাদের টার্গেট দেখেন না, পাকিস্তানের জিয়াও লগে লগে, হ্যাঁ, তাদের লোকও বলল, মোটামুটি সবাই। বেনজির যেহেতু ভুট্টো সাহেব আর বেনজির সাহেব নিউক্লিয়ার বম্ব করেছেন, সোনাতে যেতেই হবে, শুনতেছে। তো আমাদের দেশের উন্নতি হচ্ছে, একটা স্টেবল গভর্নমেন্ট আছে, আপনার একটা পরিপক্ক গভর্নমেন্ট, শান্তি ও স্থিতিশীল আছে বলে আমাদের উন্নয়ন হচ্ছে। অনেকে সেটা পছন্দ হয়, এবং কোনো নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন সম্ভব না, কারণ মানুষ, জনগণ শেখ হাসিনার সরকারকে পছন্দ করে। এই অবস্থায় তারা অন্য পন্থা হয়তো চিন্তা ভাবনা করে। কিন্তু আমেরিকানরা তো দুটো ইস্যু নিয়ে বসে আছে, এবং তারা আর একটা ইলেকশন যেটা হয়ে গেল জানুয়ারি 4 তারিখে, সেটা নিয়ে তারা একটা তাদের যে ইলেকশন তারা কনগ্রাচুলেট করেছে, কিন্তু তারা ইলেকশনকে গ্রহণ করেছে এটা কিন্তু তারা বলেনি। সো উইচ মিনস তারা কিছু না কিছু ইস্যু নিয়ে দে অলওয়েজ, ইউ ক্যান সে ইট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এতে বলতে পারি আমরা যে সবসময় আমাদের পিছনে লেগেই আছে। তো আমরা এই পিছনে লাগাটা স্যার কি করে আপনার বন্ধ করবেন? দেখেন, আপনি তো আমেরিকাতে লাগেন, আমি আমেরিকায় 38 বছর প্রচুর সময় ও তাদের সরকারের চাকরি করেছে। যেই হোক, আমেরিকার জন্য ডিফারেন্ট, কিন্তু বিদেশে আমেরিকার পলিসি সবসময় কোয়েশ্চন বোধক, প্রশ্নবোধক। আপনি কিন্তু তারই বেশি বার্তা দেন, এইটা একটা সমস্যা। সুপার পাওয়ার না, এইটা কারণ আমরা ওখানে, ওই যে আপনি বললেন ছেলে মেয়ে ওখানে পড়ে, আর অনেকে সব কোনোদিন ওই দেশে গিয়ে আপনার আস্তানা গাড়বে না। তো এইসব কারণে এটা নিয়ে বেশি চিন্তিত থাকে। ওগুলো যদি অত চিন্তা ভাবনা না করা হয়, তাহলে আমরা ঠিকই আছি। আর আপনি যেটা বললেন যে আমেরিকার সাথে আমাদের টানাপোড়াটা চলছে মনে হয়, তারা তাদের স্বার্থের জন্য বিভিন্ন কাজ করবে, বাট আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের কাজ করব।
উভয় দেশের আমরা এখন ফেলে দেওয়ার দেশ না, এমন না যে ফেলে দিবে। আমেরিকা আমাদের এমন কোনো সাহায্য করে না। হ্যাঁ, আমরা যা আগে সাহায্য করতো তারা আমাদের আগে এগ্রিকালচার এইগুলোতে করেছে, হেলথ কি সেক্টর, এখন আর এক পয়সা দেয় না। কিন্তু যে জিনিসটা আমার দরকার সেটি হচ্ছে, আমি একটার পূর্বে আমেরিকার নির্বাচন নিয়ে বললেন, আমেরিকার নির্বাচন তো বিভিন্ন দেশে বিভিন্ন মুখী। আপনার যখন এই মিশরে আপনার সবচেয়ে বড় পার্টি ছিল ব্রাদারহুড, ধ্বংস করে দিল। কিছু বলেছে তারা? ওখানে নির্বাচন হয় না, কিন্তু উনি কথা বলেছেন। আপনার পাকিস্তানে দেখেন কিছু বলছে, নো, কিছু বলে টলেন। আপনার মায়ানমারে যখন আনসু চুকি আসলেন, একটা বড় রোহিঙ্গাদের এদের ভোটারই অধিকার বাদ দিয়ে দিল। আমেরিকার ডেমোক্রেসি মডেল ইজ ডিফারেন্ট ইন Different countries. That's what I said. হিউম্যান রাইট ভ্যালুজ বিভিন্ন জায়গায় বিভিন্ন। গাজায় কি হচ্ছে তারা সেখানে চুপ বন্ধ করে আছে। এমনি হিউম্যান রাইটসের তারা হলো আপনার ব্যবসায়ী, হ্যাঁ, ফরিয়াবাজ। কিন্তু ওখানে কি হচ্ছে আপনার চোখে দেখছেন, ওখানে তারা চুপ করে আছে, অস্ত্র বিক্রি করছে। আর এই আমাদের দেশে যখন হিউম্যান রাইটস ভায়োলেন্ট হয়, জেনোসাইড হয়, তারা অস্ত্র বিক্রি করেছে। আমেরিকার এবং অনেক সময় তারা অস্ত্র বিক্রি করে অন্যায় করে পার পেয়ে যায়, কারণ বড় সব। দিনে দিনে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, তাদের এটা বুঝতে হবে। এটা মনে করি যে আমেরিকার ফরেন পলিসিতে ডিফেক্ট আছে, কারণ তারা এত বড় শক্তি, নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তারা দে শুড বি দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাদের পায়ের নিচের থেকে সাপোর্ট কমে যাচ্ছে। ইট ইজ বিকজ অফ দেয়ার ফরেন পলিসি। তারা ফরেন আপনার কিসের নাম, লিন্ডন বি জনসন ফরেন পলিসি করেছেন, গ্রেট লিপ ফরওয়ার্ড, পভার্টি দূর, দুনিয়ার শব্দ অর্জন করে। আমেরিকান আর এখন আমেরিকা দুনিয়ার সব বদনাম করছে, হ্যাঁ। তাদের ফরেন পলিসিতে গন্ডগোল। বাংলাদেশের মধ্যে স্যার আমেরিকানদের নিয়ে তো বিরোধী দল খুব অস্থির ছিল, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে আমেরিকানদের কি বিরোধী দলরা সরে পড়েছে, আর তাদের যে সম্পর্ক তারা বাংলাদেশের সরকারের সাথে করেছে সেটাও তো একটু মানে স্ট্রেঞ্জ অবস্থায় আছে। ইটস নট লিটল, ক্যানট কল ইট ওয়ার্ম অ্যাট দিস মোমেন্ট। তো সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনার একটা ব্যাপার। কিন্তু আমার কাছে স্যার, আপনার হয়তো নিশ্চয়ই আপনি জানেন স্যার, যে 1974 সালে যে দুর্ভিক্ষ, এর পেছনে আমেরিকানদের একটা বিরাট হাত ছিল। PL-4 এর যে জাহাজটা বম্বে থেকে সরিয়ে দিল তারা, এবং আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ হলো, কারণ তারা বঙ্গবন্ধু কিউবা লিবিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে তাদের একটা বিরাট আপত্তি ছিল। আমরা কি হলো শেষ পর্যন্ত? আমরা বঙ্গবন্ধুকে হারালাম। স্যার, এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা যেভাবে বাংলাদেশের সাথে ডিল করছে এবং আমরা যেটা করছি, আমাদের লিডারশিপ বা আমাদের মেইন লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সিকিউরিটি সেফটি আপনারা ইনশিওর করছেন? এটা মানুষ জানতে চায়। দেখেন, আপনার 74-এর দুর্ভিক্ষ শুধু 480 জাহাজের জন্য না, আমাদের দেশেও তখন যুদ্ধের পরে হ্যাঁ, আমাদের ফসল খারাপ হয়েছে, সবই আছে, কিন্তু PL-4 was a major factor. ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হয়নি, একাধিক কারণ। আর এর মধ্যে অ্যাড করেছে এই বিদেশি খাওয়াটা তখন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যেহেতু আমরা জুট বিক্রি করেছিলাম আপনার কিউবা, তারা আমাদের শাস্তি দিয়েছে। বাট তারপরে আমরা সেই সব একাধিক কারণে বঙ্গবন্ধুকে হারালাম। সরকার প্রধান যিনি অনেক পাওয়ারফুল হন আর দেশে তার গ্রহণযোগ্যতা থাকে, তখন গ্রহণযোগ্য থাকলে তিনি বিদেশি কথায় চলেন। যখন বিদেশির অনেকে মনে করে যে তাকে মানে পয়সা দিয়ে, ধমক দিয়ে তার মতামত চালাতে পারবে না, তখন তারা অন্য পথ গ্রহণ করে। সেটা সবসময় আছে, এবং সেই জন্য উই শুড টেক অল দ্য প্রোটেকশন। এটা সবসময় আছে, আপনি কখনো এই আশঙ্কা দূর করতে পারবেন না। এটা আমাদের জন্য ভয়ের, আমাদের জন্য ভয়ের, কারণ অত বড় শক্তি তারা যদি আমাদের পিছনে লেগেই থাকে, ইউ নেভার নো। সেই কারণে আমাদের সবসময় অনেকগুলো যদি আপনি পয়েন্টস একসাথে করেন, তাদের যে ইয়েটা, এবং এই যে জেনারেল আজিজের স্যাংশনটা আপনি বলেন একটা মেসেজ, সো এটা নিশ্চয়ই সেই দেশ না, তার ছেলা চামুন্ডা অনেক আছে যারা আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তারাও কিন্তু তাদের থেকেও সতর্ক থাকা উচিত। আর আসলে এই যারা এইসব পজিশনে থাকে তাদের তো সবসময় সতর্ক থাকতে হবে, যাতে ওই অঘটন না ঘটে। আর অঘটন করলে আমাদের দেশের জন্য অমঙ্গল।
অমঙ্গল তা তো বটেই স্যার, আমরা দোয়া করি যে এই ধরনের যাতে কোনো অঘটন না ঘটে, তবে এটা আমাদের সবসময় সতর্ক থাকার একটা ব্যাপার। সতর্ক থাকা। কারণ এটা এখন জনগণের মধ্যে আলোচনা যে আমরা কি স্বাভাবিক। আমেরিকার সাথে পেরে উঠবো কি পারবো না। স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে এবং এই ইরানের যে মারা গেলেন তখন আরো ভয় পেয়েছে অনেকে। সেটাই, হ্যাঁ ডেফিনেটলি স্যার, এটা তো বলা হচ্ছে না কিন্তু সবাই ভুলে যাচ্ছে যে কোনো কারণ নাই। হয়তোবা কারণ তিনটা ইরানের মতো এত তিনটা সাহস হেলিকপ্টার করেছে, একসাথে একটা চলে রাইসের গেল। মতো সাহসটা কেউ করে নাই যে যে ইসরায়েলকে ইসরায়েলকে আক্রমণ আক্রমণ করেছে। করে। আর কোনোদিন এই ধরনের কেউ সাহস এইরকম সাহস ছিল তাহলে হি শুড গো। ইরান তো চুপ হয়ে গেছে এখন, একদম চুপ। কারণ সে যদি জানেও বেরো করে কে মেরেছে তার কিছু করার নাই, করতে গেলে তার আরো ক্ষতি হবে, চুপ করে গেছে। স্যার আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কার্ডসগুলো প্লে করেছেন উইথ চায়নাকে ডেভেলপমেন্টের ইস্যু দেখাচ্ছে, ইন্ডিয়া পছন্দ করছে না আমরা জানি, তারপর সে ইন্ডিয়াকে বুঝিয়েছে যে আমরা ট্র্যাডিশনাল ফ্রেন্ডস, ডোন্ট ওয়ারি, বাংলাদেশ নিডস টু বি ডেভেলপড, এরকম অনেকগুলো ইয়ে। আপনি কি মনে করেন স্যার যে ডিফিকাল্ট এবং যে কমপ্লিকেটেড আমাদের ভূ রাজনীতির অবস্থা হচ্ছে, হাউ ফার দিস কার্ডস ক্যান বি, অর ডু ইউ নিড টু রিশাফল দ্য কার্ডস? দেখেন, আপনি যদি কিছুতে অনপ্রিন্সিবল বিশ্বাস করেন তাহলে অনেকে সম্মান করে। আমাদের ফরেন পলিসি অনপ্রিন্সিবল আমরা করেছি, ফ্রেন্ডশিপ টুয়ার্ড মানুষ টুয়ার্ডস না, অ্যান্ড আমরা ব্যালেন্স নন অ্যালাইন পলিসি, এটা আমাদের প্রিন্সিপাল এবং এর থেকে আমরা কোনো ব্যত্যয় হচ্ছে না, আমরা কারো দিকে লেজুর হচ্ছে না। এটা অনেকে অনার করে এবং ইন দ্য লং রান মেবি যারা আমাদের এখন তার দলের থানার জন্য they will understand that this is the better policy. এবং তখন হয়তো they will be our friend. আপনার আন্তর্জাতিক এই সম্পর্কে কেউ চিরকালের বন্ধু না, কেউ চিরকালের শত্রু, সবই স্বার্থ। তো আজকে ওই সবই স্বার্থ। আজকে যারা স্বার্থের কথা চিন্তা করছে হয়তো কদিন পরে দেখবে যে আমরা যে পজিশন নিয়েছি সেটা তাদের জন্য মন্দ হয়েছে। আমরা আমার যেমন পজিশন ছিল, আমার পররাষ্ট্রমন্ত্রীর সামনে 3টি প্যাকেজ দিয়েছিল, একটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, একটা পাবলিক ডিপ্লোমেসি, আর একটা হচ্ছে রিজিওনাল পিস অ্যান্ড স্ট্যাবিলিটি। বাকিগুলো বাদ দিলাম, লাস্টারটাতে আসে এবং এইটা আমার অনেক এশিয়া স্পেসিফিকের অনেক কান্ট্রি গ্রহণ করেছে। আমি তাদের বলেছি যে এই অক্টো এলাকায় পিস অ্যান্ড স্ট্যাবিলিটি থাকে, তোমার উন্নয়ন হবে, তোমার উন্নয়নটা টিকসই হবে, আমার উন্নয়ন হবে, আমার উন্নয়ন টিকসই হবে। আর যদি আমার এখানে কোনো প্রক্সি ওয়ার হয় কোনো একটা ইস্যু নিয়ে, তুমি জাপান বড় লোক দেশ, তুমি সাউথ কোরিয়া অনেক ধনী, তুমি ইন্দোনেশিয়া ইমার্জিং ইকোনমি, তোমরা কিন্তু কষ্ট করো। লুক এট ইউরোপ, কোথায় ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তার ফলে বড় লোকের দেশ জার্মানি, বড় লোকের দেশ সবাই কম বেশি, ইতালি, সবাই কম বেশি অবস্থা। শুধু আমি তো ধ্বংস হয়ে যাবো, ইউক্রেন তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোমরা যারা বড় লোক তোমরা আহত হবে। সেই জন্যে উই শুড টেক এ পজিশন যে আমাদের অত্র এলাকায় আমরা পিস অ্যান্ড স্টেবিলিটি, রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি এনশিওর করতে হবে। আমরা কোনো প্রক্সি ওয়ারে যেতে চাই এবং এনকারেজও করতে চাই। মিয়ানমারের যে অবস্থা, আরাকান আর্মি এদিকে অনেক ওদের ট্রুপস পালিয়ে যাচ্ছে, আমাদের দেশেও এসছে স্যার, এটা কিভাবে মানে ওদের তো কানেকশন, মানে একটা হচ্ছে যে হিল ট্র্যাক্সে যেটা কুচি চীনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা পার্ট অফ দ্য হোল জিওপলিটিক্যাল গেম। তারা ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিচ্ছে, আবার আরাকান আর্মি এরা সব স্পন্সার্ড বাই চায়না, মাঝখানে আমরা স্কুইজড হচ্ছি, আমাদের অ্যালার্ট থাকতে হচ্ছে মিয়ানমার বর্ডারের সাথে স্যার। তো এখানে আমরা কি করে, আপনি অ্যালাইন নন অ্যালাইনের কথা বলবেন? আপনার মায়ানমারের ইস্যুটা খুব কমপ্লেক্স, কারণ চায়নাও যদিও মায়ানমার নেপিডি গভর্নমেন্টের সম্পর্ক, অনেক সময় নেপিডি গভর্নমেন্ট সব গ্রহণ করে, সেই কারণে হয়তো তারা আরাকান আর্মিকে বানিয়েছে ওদের প্রেশারে রাখার জন্য। আবার আরাকান আর্মিকে পুরোপুরি ট্রাস্ট করে না, সেই জন্য ওখানে আর্টসাও আছে, অনেক কিছুই আছে। সব আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি সবাইকে সাহায্য তারা করে, শুধু এসে আর অন্য যারা বড় শক্তি করে তারা ওখানে ডুবতে যাচ্ছে। মায়ানমার কিন্তু চায়না তার এই সাপ্লাই লাইনটা রাখতে চায়, অন্যরা এখানে ঢুকতে চায় ওটা বন্ধ করার জন্য, কিন্তু ইট উইল বি এ টাফ এরিয়া। আমরা এখানে হচ্ছে কি একটা ঝামেলার মধ্যে, চাইনিজ যে লাইনটা গেছে, তাদের ঝামেলার মধ্যে আমাদের এটা
আমরা এখানে বেশি বাড়াবাড়ি না করে আমরা যে পলিসি নিয়েছি আমি মনে করি সেটি সঠিক, যে আমরা মায়ানমার গভর্নমেন্টের সাথে আলোচনার মাধ্যমে তাদের দেশে ফেরত যাবে। কারণ আগেও আমরা সাকসেসফুল হয়েছি, 70 দশকে, 80 দশকে, 90 দশকে মায়ানমার তাদের লোকগুলো নিয়ে গেছে। কিন্তু আমাদের উপর একটা কিছুটা হালকা হলেও প্রেশার নাকি একটা আছে যে আরাকান আর্মিকে আমরা সাপোর্ট করি যান, এরকম একটা এটা আপনার মিডিয়েটিভ বলেন এমন না, কারণ আমাদের যারা রোহিঙ্গা তারা আরাকান আর্মিকে পছন্দ করে, শুধু আমরা আমাদের ওই মায়ানমারের সাথে সম্পর্ক করে যেতে হবে, যেটা আমার ধারণা, এবং এর মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান, কারণ সমস্যার সৃষ্টি করেছে মায়ানমার, সমাধানও তারা করতে হবে, আর অন্যরা লিপ সার্ভিস দেয়। দেখেন দুঃখের বিষয়, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আমি সব দেশ এখনো মায়ানমারকে আফটার দ্য জিনোসাইড ইবিএ ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে, দে আর ডুইং বিজনেস ইউজুয়াল, এবং অন্যান্য বড় বড় দেশের যারা হিউম্যান রাইটস বলে, জিনোসাইডের বিরুদ্ধে কথা বলে, তারা মায়ানমারে প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে, তারা বিজনেস এজ ইউজুয়াল। সুতরাং ওই সমস্যা আমাদের এই হ্যান্ডেল, ওরা 80 দশকে, 90 দশকে, 70 দশকে মায়ানমার মোর অ্যাকোমোডেট, কারণ তাদের উপরে তো ইকোনমিক স্যাংশন ছিল। ওবামা সাহেব এটা 2016-তে উদ্যোগ করলেন, এখন আর দেন না। একটা দুইটা লোক বলে আমার দেশে তুমি আসতে পারবে না, কিন্তু এই মিলিটারি গভর্নমেন্টের উপর কোনো রকমের হচ্ছে না, প্রেশার করতে চায়, সেই জন্য তারা আলোচনার মধ্যে খুব আপনার ইগার না, সেন্সিটিভ না। স্যার অনুষ্ঠান শেষ করব, কিন্তু দু তিনটা প্রশ্ন করে শেষ করবো স্যার। একটা হলো যে জাতিসংঘের যে রোল, আপনি যেহেতু জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন, ওয়ের ডাজ জাতিসংঘ স্ট্যান্ড টুডে? আজকে ইউক্রেনের যুদ্ধ, এখানে মিয়ানমার, এগুলো হচ্ছে, মানে জাতিসংঘ কি পারফর্ম করছে, নাকি এটা একটা সিম্বলিক একটা বডি হিসেবে দাঁড়িয়ে আছে? দেখেন, জাতিসংঘে আপনি গালি দিতে পারেন, কিন্তু জাতিসংঘের শক্তি হচ্ছে তার সদস্য রাষ্ট্রের, বিশেষ করে 5 জন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, এর মধ্যে হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া। এই 5 জন হতো তার মূল শক্তি, ওদের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে কাজ হবে। তবে জাতিসংঘ এই বিভিন্ন রকম যুদ্ধ, সংঘাত এগুলো কমিয়েছে, এখনো হচ্ছে কিন্তু কমিয়েছে। আর আফটার অল ইট ইজ দ্য ফরাম, যেখানে আপনি আপনার দুঃখের কাহিনী বলতে পারেন। আর অন্যদিক যদি দেখেন, সোশ্যাল সেক্টরে দেখেন, সেখানে জাতিসংঘের অর্জন অনেক বেশি। এই যে শিশু মাতৃমৃত্যু, হেলথ সেক্টরের, শিক্ষার ক্ষেত্রে, পভার্টি এলিভেশনের ক্ষেত্রে তাদের অবদান অবশ্যই স্বীকার করতে হবে। সুতরাং আপনি দুটো দিক দেখবেন, একটি হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, সেইখানে তার ক্ষমতা খুব সীমিত, সেক্রেটারির রোলটা খুব ভালো, কিন্তু উনি তো শুধু বাজনা বাজাতে পারেন, অ্যাকশন নেওয়ার কোনো খবর নেই। যেমন আমাদের এই দেখলাম কি হয়েছে, এই দুষ্ট লোকদের বিদেশ থেকে আনার জন্য আপনারা ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে। ইন্টারপোল কাউকে পাঠাতে পারবে না, কারণ তার সব ক্ষমতা নেই, সেটা একটা অর্গানাইজেশন, তার কোনো অ্যাকশন নেওয়ার মতো কোনো ক্ষমতা, সে লোকাল পুলিশে জানাইতে পারে তার মেম্বার স্টেটগুলো যে এই লোকটা দুষ্ট, খারাপ লোক, এর থেকে একটু সাবধান। কিন্তু ওখান থেকে দেশে আনার এটার নিকট ওই দেশের সরকার, তার ক্ষমতা আছে, বাইলেটারাল ইজ মোর ইম্পর্টেন্ট। তবে এই ইন্টারপোল বলছি টলছি করে একটা পাবলিকের একটা আমরা বুঝাতে পারি কাজ করে, কাজটা হবে কিন্তু ওই বাইলেটারাল। আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কঠিন একটা সময় পার করে এসেছেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের ফরেন পলিসি আপনারা বলছেন যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, বাট হোয়াট ইজ দ্য ফিউচার অফ আওয়ার ফরেন পলিসি? আমাদের ভবিষ্যৎ কি ভিশন দেখছেন ফরেন পলিসি? কারণ যেহেতু চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার, চেঞ্জিং জিও পলিটিক্স, সব কিছু মিলিয়ে আপনি কি ভিশন আর ফিউচার আমি দেখছেন? তো আমার মন্ত্রী থাকা অবস্থায় 3টি প্যাকেজ দিয়ে আসছি। আমি বর্তমান মন্ত্রী যে গুড ম্যান অ্যান্ড এ কম্পিটেন্ট পারসন, আমি ওনাকে বলেছি যে আমি যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে এসেছি ফলো, এইটা করলে আপনারা কোনো কাজ করতে হবে না। আমার স্ট্র্যাটেজির মধ্যে 3টি স্ট্র্যাটেজি, একটা ইকোনমিক দিক আছে। এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশে অনেকগুলো রোডম্যাপ দিয়েছে, 2030-এ প্রপার্টি ফ্রি বাংলাদেশ, 2041 আপনার ডিজিটাল বাংলাদেশ, অনেক কিছু। এই রোডম্যাপগুলো অর্জনের জন্য
আমার ফরেন মিনিস্ট্রি কীভাবে সাহায্য করতে পারে। তো সেইখানে আমার দেখেছি আমার বড় রিসোর্স হচ্ছে আমার ম্যান পাওয়ার, আমার রিসোর্স হচ্ছে ওয়াটার অ্যান্ড ল্যান্ড। আমি এই সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য ইকোনমিক ডিপ্লোমেসি দিয়েছি। বিনিয়োগ বাড়াতে চাই, এক্সপোর্ট বাড়াতে চাই, আপনার টেকনোলজি ট্রান্সফার করতে চাই, গেইনফুল এমপ্লয়মেন্ট অফ পিপুল বোথ হোম অ্যান্ড অ্যাব্রড, এবং সেই বাবদ অনেক কাজও করেছি। আর কোয়ালিটি সার্ভিস, আমি এটা করতে পারলে আমার এফডিআই বাড়ে, সকল। সেকেন্ড, আমার প্রপোজাল, আমি সরকার হিসাবে বিনিয়োগের জন্য আপনার অ্যাপিল করলেও লাভ হবে না, এটা পাবলিক পারসেপশনটা করতে হবে। সেই জন্য আমি করি পাবলিক ডিপ্লোমেসি উইং চালু করেছি। প্রত্যেক মিশনে আমি বঙ্গবন্ধু কর্নার করি। উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু কর্নার উদ্দেশ্য একটা দেবতার ঘর না, বঙ্গবন্ধুর ছবি থাকবে বই, নো, দিস ইজ ওয়ান পার্ট অফ ইট। মেইন যেটা অবজেক্টিভ ইজ বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে তাকে ওই দেশের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, ইউনিভার্সিটি, আমাদের ডায়াসপোরা যারা আছে তাদের নিয়ে সারা বছর বাংলাদেশের অর্জনের বক্তব্য দেয়, ন্যারেটিভ দেয়। এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, হাসিনা ইকোনমিক্সের কারণে আমাদের যে অভাবনীয় সাফল্য, সেই তথ্যগুলো পৃথিবীর মধ্যে পৌঁছে দেওয়া। আর বঙ্গবন্ধু যে সারা জীবন তার জীবনে নির্যাতিত হয়েছে কিসের জন্য? আপহোল্ড ডেমোক্রেসি, আপহোল্ড জাস্টিস, আপহোল্ড হিউম্যান ডিগনিটি। এই জন্য জেল খেটেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, সেই কাহিনী বলে দেওয়া পাবলিক, যাতে তার যাতে কেউ আমার কাছে এসে মাতব্বরি না করে যে আপনার দেশে ডেমোক্রেসি নেই। বাবা, আমার তৈরি হয়েছে ডেমোক্রেসির জন্য, হিউম্যান রাইটসের জন্য। আমি আমার বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে ওই সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক, ইউনিভার্সিটি যারা আছে তাদের আমি এই তথ্যটা করি। আর থার্ড ছিল আমার এই থার্ড পলিসি প্যাকেজ হচ্ছে রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি। আমি দেখেছি রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি না হলে, যেটা পোটেনশিয়ালি ভেরি রিসোর্সফুল এরিয়া লাইক মিডল ইস্ট, কত সম্পদ তাদের, কিন্তু দেখেন খুব কষ্টে আছে। আর রিজিওনাল পিস এখন ইউরোপে একটু ধাক্কা খাইছে, তারাও কষ্টে আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে অনেকদিন পিস ছিল, শান্তিতে ছিল। আমি কোনো অশান্তি চাই না, এই জন্য আমি সারা এশিয়া স্পেসিফিকে সবার আকর্ষণে চাই। আকর্ষণে বলছি, দেখো ওরা কোনো মতলব নিয়ে আসতেছে, তবে এটা মনে রাখো, তোমার এলাকায় যদি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি না থাকে, ওই মতলববাজরা তখন তোমাকে খেয়ে ফেলবে। এন্ড আই এম ভেরি হ্যাপি যে অনেকে এটা গ্রহণ করেছে। তো আমি 3টা প্যাকেজ দিয়ে আসছি, এই বাবদে যা যা করার ওই সুযোগ। শেষ প্রশ্ন, এটা মানুষের, আর এই রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি হতে হলে আমি লেজুর হতে পারবো, কোন ডিফেন্স প্যাক্ট থেকে আমরা জয়েন করতে পারবো। ইকোনমিক যদি প্যাক্ট হয়, ওকে, আমরা উইলিং টু। আমি আমার এশিয়া স্পেসিফিক আমি আউটলুক তৈরি করেছি এবং সেখানে ভেরি ক্লিয়ার আমি প্রিন্সিপাল দিয়ে আসছি। আমার হবে এই যে এশিয়া স্পেসিফিক রিজন, আমার ফ্রি, ওপেন, ইনক্লুসিভ, অ্যাড করেছি, ইনক্লুসিভ, রুলস বেস, নেভিগেশন ফর অল, ফর প্রসপারিটি অফ দি রিজন। তো শেষ প্রশ্ন করব, একটু ঝাল দিয়ে শেষ করেছে। মানুষের মনে প্রশ্ন হলো, যখন আমাদের ইলেকশন আসে, সরকার বলেছে, আপনিও বলেছেন স্যার, যে ভারত আমাদের সাথে আছে, আর বিরোধী দল বলছে পশ্চিমা দেশ আমাদের সাথে আছে, তাহলে জনগণের ভোট দেবে না? না, আমরা ভারত আমাদের সাথে আছে সেটা এরকম স্পষ্ট করে আমরা বলি। আমরা বলেছি যে আমরা একটা, আমাদের সরকার, আমার দল অঙ্গীকার করি আমরা একটা ফ্রি, ফেয়ার, আপনার নন ভায়োলেন্ট ইলেকশন দিতে অঙ্গীকার করি, একটা সুন্দর, স্বচ্ছ, আমরা ওইটা বলি না এই নন ভায়োলেন্ট, কিন্তু এটা আসে আর কি, ফ্রি ফেয়ার ইলেকশনটা দিতে চাই আমরা। আমাদের সেইটার আমরা প্রেশারে ছিলাম, এবং সেইটাতে যদি আমাদের কেউ সাহায্য করে, উই ওয়েলকাম, এবং ইউ উইল বি হ্যাপি টু নো আমাদের ইলেকশনটা কিন্তু খুব ফ্রি ফেয়ার হয়েছে। এখন কোনো দল আসলো না, তাকে তো আমি জোর করে আনতে পারি না। আর আমেরিকান যদি মডেল দেখেন, আমেরিকান মডেল হচ্ছে গিয়ে বাদ দাও, ইজিপ্টে বাদ দাও, আপনার পাকিস্তানে বাদ দাও, আফগানিস্তানকে, তালিবানকে আনতে দেয় নাই, বাদ দাও। তো তাদের মডেল দুইটা। এইখানে একদল আসে নাই শুধু, তারা ইলেকশন বানচাল করার চেষ্টা, আমরা কিছু করি, বানচাল করার চেষ্টা করেছি। আমরা কিন্তু ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এন্ড নন ভায়োলেন্ট ইলেকশন করে আপনার এস্টাবলিশ করেছি যে আমরা পারি। কিন্তু স্যার,
আর প্রশ্ন করেছেন আপনার কম লোকে ভোট দিয়েছে 42% না কম। ঠিক আছে, হ্যাঁ, ভোট যেতে দেয়। আমেরিকাতে কয়জন লোকে ভোট কিন্তু দেয়? বিরোধী দল তাকিয়ে আছে পশ্চিমাদের দিকে, তো সেই জন্য মানুষ কনফিউজ যায় যে সরকার যদি বলে আমাদের সাথে ভারত আছে, আর বিরোধী দল যদি বলে যে আমার আমাদের সাথে দুঃখ পশ্চিমা। হয় বিরোধী দল নিয়ে তাদের লিডারশিপের পরিপক্কতা কম। কারণ দেশে অনেক সময় আমার দল যে সব ভালো করতেছে এমন না। আমার দলের মধ্যে অনেক দুর্নীতিপরায়ণ লোক আছে। আমরা 100 সিট ইদানিং একটু নেওয়া শুরু হয়েছে, কিন্তু ওরকম নেই নাই। আমার এখানে ব্যাংকের একটা বেশ ঝামেলা, আস্থা কমে যাচ্ছে মানুষের। এইগুলো আমরা যা করা উচিত অতটুকু করছি না, আরো করা উচিত। বিরোধী দল কুড পিক আপ। আমার ইনফ্লেশন বেড়েছে, মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, বিরোধী দল কুড পিক আপ, কিন্তু তারা এইগুলো না দিয়ে তাদের একটি সরকার পরিবর্তন করে ইলেকশন মানি না করে দে লস্ট দ্য গ্রাউন্ড। তারা ইলেকশনে যদি দেখেন, ভারতে ইলেকশন আছে, ভারতে বিরোধী দল আছে, কিন্তু বিরোধী দল ইলেকশনে এসেছে। আমাদের এখানে বলবেন নাকি ভারতে বিএনপি যদি এটা শিক্ষা নেওয়া উচিত, বিএনপি যদি ইলেকশন আসতো এটলিস্ট তারা 60-70টা মেম্বার হতো, দে কুড বি এ রিয়েল অপোজিশন পার্টি। আমরা তখন উই উইল বি ভেরি হ্যাপি। আমরা অপোজিশন চাই। অপোজিশনটা এই জন্যে যে আমাদের ফেরাস্তা না, অপোজিশন থাকলে আমাদের দুষ্টুটি তারা তুলে ধরবে, and that is good for us, we can rectify। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের অপোজিশনে কোনো লিডারশিপ নেই, পরিপক্কতা নেই। এই কারণেই তাদের এই বরাবর, এবং আমার মনে হয় ইলেকশনে পার্টিসিপেট না করে they have made a big mistake। এই জন্য অনেক পস্তাব। আর তারা বিদেশের দিকে, বিদেশিরা আপনার যদি ঘরে পায়ের নিচে মাটি না থাকে ওরা কিছু করতে পারে না, ওদের টাকায় খালি পয়সাটা খরচ। একটা প্রশ্ন শেষ করে উত্তর দিলে দেবেন, না হলে দেবেন না। ভারতে ইলেকশন প্রায় শেষ হয়ে আসছে, আপনি কি ফলো করছেন, কেমন মনে হচ্ছে? না, খুব বেশি ফলো করতেছি না। এবং আমি ভারতে গিয়েছিলাম গত সপ্তাহে। আচ্ছা, শিক্ষা নাই, ওখানে হাসপাতাল, অনেক লোক আমার পাশে আমাদের বসে থাকতে হবে। ওখানকার লোকজনকে জিজ্ঞেস করি, কেউ ইলেকশন সময় জানেই না, বলে পলিটিক্স। আর তাদের এলাকায়, চেন্নাই এলাকাতে, ওখানে এই কিসের মোদী সাহেবের সরকারও না, তাদের আলাদা সরকার আছে। আমি দেখলাম তারা বাংলাদেশে এটা নিয়ে অনেক সময় কথাবার্তা বলে, ওই লোকগুলো কোনো খবরই রাখে না। ইলেকশনে নিশ্চয়ই ভারতের স্বচ্ছ ইলেকশন হবে। ভারত একটা গণতান্ত্রিক দেশ, একটা বড় দেশ, পরিপক্কতা তাদের আছে লিডারশিপে। আমি আশা করি দে উইল হ্যাভ এ গুড ইলেকশন। আর যেই নির্বাচনে জয়লাভ করবে তারা আমাদের বন্ধু হবে। ভারত আমাদের ট্রেডিশনাল ফ্রেন্ড হিসেবে আমরা তাদের নিজেদের তাগিদে আমাদের বন্ধু হতে হবে। আমাদের তাগিদে আমরা চাই, তাদের তাগিদে তারা চাইবে। এটা মিউচুয়ালি বেনিফিট। এই যে হচ্ছে রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি প্যাকেজ। ডক্টর একে আব্দুল মোমেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের দ্য নিউজকে সময় দেওয়ার জন্য। এবং আমি আশা করি আপনার সাথে যে আলাপগুলো করেছি আমাদের দর্শকরা উপকৃত হবেন। তাদের অনেক প্রশ্ন, আমাদের প্রশ্ন কিন্তু না, আমাদের প্রশ্নগুলো হচ্ছে দর্শকরা যা জানতে চায় সেই প্রশ্নগুলো। আমি সাদাসিধা মানুষ, আমি একজন শিক্ষক, আমি আমার ছেলে মেয়েকে সারা জীবনে শিক্ষা দিয়ে এসেছি। সুতরাং ইউ আস্ক মি কোয়েশ্চেন, আই ক্যান টেল ইউ। আমি এগুলো নিয়ে খুব আপনার সাথে কথা বলে বিভিন্ন সময় দেখা হয়, তখন আমি এনজয় করি, বিকজ আই অলওয়েজ লার্ন সামথিং ফ্রম ইউ। আপনার কাছে শেখার অনেক কিছু আছে। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। গুড লাক। আমি আশা করব যে নিউজ মিডিয়া যেগুলো থাকবে, সংবাদ মাধ্যম যেগুলো থাকবে, তারা বস্তুনিষ্ঠ সত্যিকার ঘটনাগুলো আপনার প্রচার করবে। বানোয়ার জিনিস করলে এটা দেশের ক্ষতি হয়। প্রফেশনালিজমের একটা ব্যাপার, এটা দে শুড ট্রাই টু আপহোল্ড প্রফেশনাল। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যার অনুষ্ঠান আজকে শেষ করছি এখানে। তার আগে যাওয়ার আগে বলবো যে প্রতি সপ্তাহ শেষে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। তবে ডক্টর একে আব্দুল মোমেন স্যার যেটা বলেছেন আমাদেরকে, যে আমাদের দেশ ঠিক পথে চলছে, তবে আমাদের সাবধান থাকতে হবে। বড় বড় ক্ষমতা বড় দেশ যারা, তারা অনেক কিছুই চায়, অনেক কিছুই পাবে না, অনেক কিছুই পাবে, কিন্তু সব কিছুর মধ্যে আমাদের সাবধানও থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।